হাই ফ্রেন্ডস, শর্মিলাজ ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজ সকাল থেকে উঠে আমার বাসি কাজকর্ম সব কমপ্লিট, টিফিনও হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, হাতের কাজ নিয়ে বসেছিলাম। তো হাতের কাজটা শেষ করে আসলাম, এখন হচ্ছে জল ভরতে। তো এই বোতলগুলো সব ভরে নিলাম, ফলে সব ভরলাম, ভরে এগুলো ফ্রিজে রাখি, দিয়ে এখন রান্না করবো। তো আজকে সারাদিন কি করি না করি পুরো ব্লগটা তোমরা দেখতে। আজকে যে আমি যে জায়গায় এসে দাঁড়িয়েছি, সত্যি আমি কোনোদিন ভাবিনি আমি এই জায়গায় এসে দাঁড়াতে পারবো। কারণ হচ্ছে আমি যখন প্রথম এই বাড়িতে বিয়ে হয়ে আসি, তো আমার শাশুড়িমার হাতেই সব ছিলেন, সংসারের সব দায়িত্ব, দেখাশোনা, কেনাকাটা সব ওনার হাতেই ছিল। তো উনি ওনার ইচ্ছা মতোই সব কিছু করতো। যে আমার কোনো ইচ্ছের দাম আছে, বা আমার কোনো জিনিসে ইচ্ছে আছে, বা আমার কিছু খেতে ইচ্ছা করছে, তো কোনো কিছুতেই আমার কোনো দাম ছিল না। আর তোমাদের দাদা ভাইও সেরকম কিছু বলতো না। তো মা যেটা বলতো সেই মতেই চলতো। তো এইভাবে চলতে চলতে অনেক বছর কেটে গেছে। তারপরে আমার মেয়ে হয়েছে। বেশ কিছুদিন কেটে যাওয়ার পরে আমার মেয়ে হলো, মাম্মাম হলো। মাম্মাম হওয়ার পরেও দেখি সেই একই অবস্থা। তো উনি ওনার ইচ্ছা মতো সব কিছু করতো। যে বাড়িতে একটা ছোট বাচ্চা আছে, সে কী দিয়ে খাবে বা কী করবে না করবে, ওনার কোনো এইসব ভ্রুক্ষেপই ছিল না। তোমাদের দাদাভাইকে বলতাম, তোমার দাদাভাই বলতো, কিছু বলতোই না। ও মাকেও কিছু বলতে পারতো না, আমাকেও কিছু বলতে পারতো না। আর অনেক মুখ বুঝে বুঝে আমি অনেক সহ্য করেছি। সহ্য করে 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 লাস্টে না পেরে, না এইভাবে চালালে তো আমার চলবে না, আমি নিজেও সুস্থ থাকবো না, আমার মেয়েটাকেও সুস্থ রাখতে পারবো না এইভাবে। তো অনেক কষ্ট করে লাস্টে আমি মুখ খুলতে বাধ্য হয়েছি। উনি যখন কিছু বলতো তার পৃষ্ঠে আমি কথা বলতাম। আর যখনই কোনো কথা বলতে যেতাম তখনই আমি খারাপ। যতদিন আমি চুপ করেছিলাম ততদিন আমি ওনাদের কাছে সবার কাছে ভালো ছিলাম। আর যখন থেকে আমি মুখ খুলেছি তখন থেকে আমি খারাপ হয়েছি। তো খারাপ হয়েছি কোনো ব্যাপার না, কিন্তু আমার মেয়েটাকে তো বড় করতে হবে, এই ভেবেই চিন্তা ভাবনা করেই আমি ওনার কিছু বললে তার পৃষ্ঠে আমি ওনাকে উত্তর দিতে বাধ্য হতাম। প্রথমে তো চুপচাপ থাকতাম, উনি যেভাবে বলতো সেভাবেই করতাম, সব কিছু সেভাবেই চলতো। তো কোনো দিন যদি বলতাম যে এইভাবে, যে মা এটা দিয়ে এটা রান্না করুন, যেটা ধরো আমি একটা নতুন জায়গা থেকে এসেছি ওনার বাড়িতে, যাই হোক নতুন জায়গা বলতে আমি আমার বাপের বাড়িতে একরকমভাবে থেকে এসেছি, এখানে একরকমভাবে, তো সেটাকে তো মানিয়ে নিতে আমার তো একটু তো সময় লাগবে। যে আমার সত্যি কথা বলতে আমার বাপের বাড়িতে যে সমস্ত খাওয়া দাওয়া হতো, এখানে তার একদম বিপরীত, উল্টো রকম খাওয়া দাওয়া। তো আমার বাপের বাড়িতে হচ্ছে বাঙাল, আর এখানে হচ্ছে ঘটি। তো তাহলে তোমরা বুঝতে পারছো যে কতটা সমস্যার মধ্যে আমি পড়েছিলাম। আমি খেতেও পারতাম না, যে ঘরের বউটা খেতে পারছে না তার জন্য আমি কিছু করে দিই, বা ওকে বলি যে নিজে কিছু করো, তুমি যেটা খেতে ভালোবাসো সেটা করো। সেটা কোনো দিনই আমার হাতে ছাড়তো না। এই রান্না টান্না বলো কোনো কিছুই আমার হাতে দিত না। উনি রান্না করবে, উনি সব করবে। এমনি কাজটা সব আমাকে দিয়ে করাবে, ঘর মোছা, কাচা, ধোয়া, এগুলো সব আমি করব, কিন্তু এই যে রান্না টান্না বলো, এগুলো আমাকে একদমই দেবে না। উনি নিজে করবে, যেটা ওনারা খেতে ভালোবাসে বা পছন্দ করে সেগুলো করবে। যে আমি খাই না সেই সমস্ত কোনো চিন্তাভাবনা করতোই না। এরকম ধরনের মানুষ ছিল উনি। তো উনি অনেক কষ্ট করে আমি আজকে এই জায়গায় এসেছি, অনেক কষ্ট করে। সত্যি কথা বলতে আমার জায়গায় যদি এরকম অন্য কোনো মেয়ে থাকতো না, এই সংসার ছেড়ে কবেই চলে যেত। তো এখন আমার মাম্মাম বড় হয়েছে, তো মাম্মাম যখন বোঝে কথাগুলো শোনে, তখন বলে যে মা তুমি তাহলে তো ভুল করেছো, তোমাকে এখানে ছেড়ে চলে যাওয়া উচিত ছিল, তোমার এখানে থাকাটাই উচিত ছিল না, এরকমভাবে ও বলে। তখন মনে করি যে কতটা কষ্ট করে আমি এখানে ছিলাম। আমি খালি একটাই ভাবতাম যে নিজের ইচ্ছায় বিয়ে করেছি, আবার ছেড়ে চলে যাবো, লোকে কি বলবে না বলবে, তারপরে আমার বাবা মা আমাকে নেবে কি না। আর যেহেতু নিজের ইচ্ছায় বিয়ে করেছি, আমার বাবা মা তো নিজে দেয়নি, তো বাবা মার কাছে আমার মুখও নেই সেরকম যে আমি নিজে যাব, গিয়ে বলবো আমি এই সংসার করবো না বা কিছু। এই চিন্তাভাবনা করেই অনেক কষ্ট করে আমি
থেকে গেছি। ওই কথাই আছে না, যে কষ্ট করলে কেষ্ট মেলে, ওটাই হচ্ছে আমার ব্যাপার, যে অনেক কষ্ট করেছি, এখন কিন্তু আমার সুখের দিন। আমি যদি এখন আমি খাওয়া পড়া আমার কোনো কিছু অভাব নেই, কিন্তু এলাই কোনো ব্যাপার নাই, দিন আনি দিন খাই, এটাই অনেক শান্তির। কিন্তু আগে আরেকজনের অধীনে থেকে যে সংসার করতাম, তার থেকে আমি যে এখন নিজের সংসার নিজে করছি, এটাই আমার কাছে স্বাধীন। আগে তো পরাধীনের মতো থাকতাম, যখন খেতে দিত তখন খেতাম, যখন যেটা বলতো তখন সেটা করতাম, এইভাবেই দিন চলতো। কিন্তু দেখো, কষ্ট করলে যে কেষ্ট মেলে, তার ফল হচ্ছে আজকে হাতে নাতে প্রমাণ পেলাম। তো আমার শাশুড়িমা মারা গেছেন অনেক দিন হয়েছে, তাও 7-8 বছর হবে শাশুড়িমা মারা গেছেন। তো ওনার সাথে আমি সংসার করেছি অনেক দিন, কিন্তু উনি যেভাবে করতো সেভাবেই করেছি, কিন্তু শেষ পর্যন্ত উনি বুঝতে পেরেছে। যখন আমার ভাসুর বিয়ে করে আসলেন, আমার আগে বিয়ে হয়েছিল, আমার ভাসুর পরে বিয়ে করেছে, যখন আরেকটা বউ আসলো তখন চিন্তা করতো যে কোন বউ কীরকম। প্রথমে তো আমাকে খুব খারাপ খারাপ ভাবতো, লোকের কাছে নিন্দা করে বেড়াতো, এইরকম ব্যাপার ছিল। উনি একটা অন্য ধরনের মানুষ ছিল। তারপরে যখন আরেকটা বউ আসলো তখন চিন্তা করলো যে আমার ছোট বউ, যেহেতু আমি ছোট, আর আমার বড় বউয়ের মধ্যে কতটা পার্থক্য। তখন লোকের কাছে বলতো, প্রথমে যতটা বদনাম করেছে, লাস্টের দিকে কিন্তু সুনাম করে গেছে। পরে বলতো যে না, আমার ছোট বউই ভালো, আমার ছোট বউয়ের কোনো কাছে কোনো বাধা নেই, কোনো নেই, নিজের ইচ্ছা মতো সব কিছু করতে পারি। আর বড় বউয়ের কাছে সেগুলো কিছু করতে পারতো না। তো এই যে উনি যে লাস্ট টাইমে যে উনি যে নাম করে গেছে, এটাই আমার কাছে অনেক। আমি নয় কষ্ট করেছি, আর জীবনে তো সুখ দুঃখ কষ্ট সব কিছু নিয়েই জীবন। তখন নয় কষ্ট করেছি, এখন তো সুখে আছি, দিন আনি দিন খাই, মনে তো শান্তি আছে। এর থেকে আর বড় কিছু পাওয়া নেই সংসারে। যে কোনো মেয়ের সংসার করতে গিয়ে যদি তার মনে শান্তি থাকে, সুখ থাকে, তার উপরে আর কিছু থাকে না। আর যে কোনো মেয়েদেরই বলো, যে সংসার করতে গিয়ে যদি কোনো কষ্ট বা কোনো কিছু অভাব, কোনো কিছু দিয়ে সে যদি অসুখী হয়, তাহলে কিন্তু সেই মেয়ের পক্ষে সেই সংসারটা করা হয়ে ওঠে না। কিন্তু বলতে নেই, আমার শাশুড়িমা মারা যাওয়ার পর থেকে শ্বশুরমশাই আমার কাছেই রয়েছে। ওনার বড় ছেলে বড় বউ কেউই ওনাকে দেখে না তো দূরের কথা, কোনো দিন জিজ্ঞেসও করে না যে বাবা কেমন আছে বা বাবার কি দরকার না দরকার, কোনো কিছুতেই ওনারা কোনো যোগ জিজ্ঞাসা করে না। আর বাবা আমার কাছেই রয়েছে। তোমাদের দাদাভাই সবসময় একটাই কথা বলে যে বাবাকে তুমি যেভাবে রাখো, ভবিষ্যৎ তোমার অন্য কথা বলবে। এখন তোমার হয়তো কষ্ট হচ্ছে, তুমি কোথাও যেতে পারো না ওনাকে রেখে, বা কোথাও তুমি নিমন্ত্রণ খেতে গেলে তখন তোমার ওনার জন্য সব করে রেখে সব কিছু করে যেতে হয়। দেখো, একটা ছেলে থাকলে আমার মনের মধ্যে তখন থাকতো যে না, একটাই ছেলে, তো আমি দেখতেই হবে। আর যেহেতু ওনার দুটো ছেলে, তাও আমাকেই দেখতে হয়। সে কারণে মাঝে মাঝে মনে হয় যদি একটু দাদাভাইয়ের কাছে থাকতো, তাহলে আমারও একটু কোথাও যেতে আসতে অসুবিধা হতো। কিন্তু এখন কোথাও যেতে গেলেও ওনার জন্য রান্না টান্না করে রেখে সব গুছিয়ে রেখে যেতে হয়, বা কোথাও গিয়ে থাকারও উপায় থাকে না আমার, কারণ ওনাকে দেখার মতো কেউই নেই। ওনার বড় ছেলে তো দেখেই না, আর ওনার মেয়েও দেখে না, তো আমার কাছেই থাকে। তো এইভাবেই চলছে। তো শাশুড়িমা মারা যাওয়ার পর থেকে 8 বছর ধরে উনি আমার কাছেই রয়েছে। তো এখন উনি যেভাবে আমরা চলি সেভাবেই ওনাকে চালাই। এবার একসাথে থাকতে গেলে তো দেখো, সংসারে খুঁটিনাটি তো লাগবেই, কিন্তু যারা দূর থেকে করে তারা ভালো, আর যারা সামনে থেকে করে তারা সবসময় খারাপ হয়। তো চলো, কথা বলতে বলতে আজ ভালো, আর না হলে আমিই যাই। তো গেছিলাম একটু বিকালবেলা, খেয়ে দিয়ে বেরিয়েছিলাম, তো ওখানকার কাজকর্ম সেরে 8টা-9টার মধ্যে বাড়ি চলে এসেছিলাম। আসার পরে ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম। হয়ে নিয়ে সকালে যে জামাকাপড়গুলো কেচেছিলাম সেগুলো গোছালাম, ঘর দুয়ার একটু এলোমেলো হয়েছিল সেগুলো সব গোছগাছ করলাম, করে টোরে
এখন একটু হাতের কাজটা নিয়ে বসবো। আর রাত্রিরে রান্না তো সব করে রেখেই গেছিলাম, যেহেতু আগে থেকেই ঠিক করা ছিল বেরাবো, সেই কারণে রাত্রিরের খাবারটা করে রেখেই বেরিয়েছিলাম। তো চলো, আজ সকাল থেকে তো অনেকটাই ভিডিও করলাম, পুরোটাই যতটা পারলাম দেওয়ার চেষ্টা করলাম। আর সন্ধেবেলা থেকে মেশিনে বসেছিলাম, মেশিনে ব্লাউজগুলো তৈরি করছিলাম। তো ব্লাউজগুলো এখন হয়ে গেছে, এখন বাজে হচ্ছে ঘড়িতে 9:30। তো 9টার সময় আমার ব্লাউজগুলো হয়ে গেছে। এই ব্লাউজগুলো কালকে দিয়ে আসবো, দিয়ে আবার কালকে ব্লাউজ আনবো, তারপরে আবার মেশিনে বসবো। তো আজ রাত্রিরে এই অবধি কাজ ছিল, এইগুলো করলাম। করে উঠে মেশিন টেশিন সব গুছালাম, পরিষ্কার করলাম, কারণ যেই জায়গাটায় কাজ করি সেই জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়, তবেই আয় উন্নতি হয়। এটা সব জায়গায় দেখবে, যেই জায়গাটায় বসে কাজ করে সে সেই জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। এই জায়গাটা আমি সবসময় পরিষ্কার রাখি। তো এখন সব পরিষ্কার টরিষ্কার করলাম, ঘর ঝাড় দিলাম, বিছনা টিছনা সব গুছালাম, জামাকাপড় সব ধুয়েছিলাম সকালে, সেগুলো সব গুছানো হয়নি। আগে যেরকম মাল করতাম না, বিকালবেলা করে ফেলতাম। তো এখন উঠে সব জামাকাপড় গুছালাম, চুল টুল বাঁধলাম, বেঁধে এই এখন সবে একটু বসেছি। তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি, কারণ সারাদিন তো সেরকমভাবে সামনাসামনি কথা বলা হয় না, কাজের মধ্যে থাকি আর কাজ করতে করতেই সারাদিনটা কেটে যায়, এই করতে করতেই চলে যায়। আর তোমাদেরকে আরেকটা কথা বলার ছিল, সেটা হচ্ছে, তো আমার একটা ছোট্ট বিজনেস আছে, একদম ছোটোখাটো একটা ছোটো বিজনেস আছে। তো ওই বিজনেসটা অনেক দিনে, প্রায় 3 বছর হবে, 3-4 বছর হবে এই বিজনেসটা আমি শুরু করেছি। তো আমার কাছে বিজনেস বলতে কি পাওয়া যায় সেটা তোমাদের সাথে শেয়ার করব, কারণ এতদিন বলিনি। তো এতদিন সেরকমভাবে ভিডিও করেছি, তো সেটা আর জানানো হয়নি তোমাদেরকে। তো সব কিছু যখন তোমাদের সাথে শেয়ার করি, তো এটুকুও শেয়ার করি। তো আমার কাছে জামা কাপড়, আমি কিছু বিজনেস করি জামা কাপড় বলতে শাড়ি, নাইটি, সায়া, ছেলেদের গেঞ্জি, প্যান্ট, তারপরে মেয়েদের ইনার টিনার, যা যেটুকু দরকার মেয়েদের, তো এগুলো রাখি। কুর্তি প্যান্ট, লেগিংস, শর্ট প্যান্ট, যা মোটামুটি টুকটাক কিছু জিনিস রাখি। তো এটাই আমার একটা ছোটোখাটো বিজনেস। আর নাইটি দেখছো, তো নাইটিগুলো যে আমি পরি, তো এইগুলোই আমি বিক্রি করি। তো এইগুলো আমার আর কিনতে হয় না বাইরে থেকে বেশি দামে, তো আমি পাইকারি রেটে যা নিয়ে আসি, আমার নিজেরও কিছু আয় হয়। আর দেখো, আমি যে বিজনেসটা করি, তো সেই বিজনেসে আমার হ্যাবক কিছু লাভ হয় সেটা না, অল্প কিছু লাভ হয়, কিন্তু আমার কী উপকার হয় যে বাইরে থেকে আমি দাম দিয়ে জিনিসগুলো কিনে পড়তাম। ধরো মাম্মাম পরে আমি পড়ি, তো সেইগুলোকে আর কিনতে হয় না, সেগুলো আমি ঘর থেকেই পাইকারি রেটে পাই। পাইকারি রেটে যেটা হয় সেটাই পড়ি। তো এটাই আমার একটু সুবিধা হয়, তোমাদের সাথে এটাই শেয়ার করার ছিল। আর এরপরে তোমাদের সাথে যখন এতদিন শেয়ার করিনি আর এগুলো দেখাইও নি, তো এখন যখন শেয়ার করলাম, তো এরপরে যখন কেউ মাল নিতে আসবে, যে জামাকাপড় নিতে আসবে, তখন আমি তোমাদেরকে ভিডিও করে দেখাবো যে কী কী জিনিস আমার কাছে পাওয়া যায় আর কীরকম। আর আমি যে বিজনেসটা করি ক্যাশে না, তো কী বলো তো, মেয়েদের দেখবে আমাদের এখানকার বেশিরভাগ মেয়েরা সবাই নিজেরা হাতের কাজ করে, অনেক রকমের হাতের কাজ করে ঘরে বসে। তো সেই হাতের কাজ মাসে মাসে টাকা পায়, সেই টাকা পেয়েই আমাকে দিতে আসে, বা আমার মতো আরও যারা আছে তাদেরকে দেয়। তো আমি ইনস্টলমেন্টেই এগুলো দিই, তো ইনস্টলমেন্টে দিয়ে আমাকে মাসে মাসে দিয়ে যায়। তো আমি একটা টাকা ইনভেস্ট করেছিলাম এই বিজনেসের পেছনে, সেই টাকাটা এখন কিছুটা হলেও বেড়েছে। আর যেগুলো জামাকাপড়গুলো পরি, ধরো বিছনার চাদর, তোমার দাদাভাইয়ের গেঞ্জি প্যান্ট, বাবাইয়ের গেঞ্জি প্যান্ট, মাম্মামের জামা প্যান্ট, নাইটি, বা আমার নাইটি বা শাড়ি টাড়ি, সব এগুলো আমার কাছ থেকে আমি নিই। তো এটুকুই তোমাদেরকে বলার ছিল। এরপরের ভিডিওতে দেখবে যে কেউ কোনো কাস্টমার আসলে যখন
মালটাল নিতে আসে তখন তোমাদের সাথে শেয়ার করব। তো অনেক কথা বললাম, তোমাদের সাথে অনেক বক্তব্য করে নিলাম। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো টাটা।